নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান সমাজ দর্পণে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। স্বপ্নের সাথে যখন পরিশ্রম হাত মেলায়, তখন শুধুমাত্র ফলাফল নয়, সৃষ্টি হয় এক অনুপ্রেরণার, সৃষ্টি হয় এক দৃষ্টান্তের। আর ঠিক আমাদের আজকের এই অনুষ্ঠানে এমনই একজন দৃষ্টান্ত আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী কৃতি ছাত্রী তৃপ্তি দাস। তৃপ্তির সাথে আমরা আজ কথা বলবো, জানবো যে সে কিভাবে তার ফলাফলের, এই যে ভালো ফলাফল করেছে, তার প্রিপারেশন কিভাবে নিয়েছে, তার সংগ্রাম, তার ভবিষ্যৎ স্বপ্ন, তার পরিবারের অবদান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা তৃপ্তির সাথে কথা বলবো। তো প্রথমেই তৃপ্তি, বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের স্টুডিওতে তোমাকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তোমার কাছে প্রথম যেটা জানবো যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো। যখন তুমি এটা প্রথম জানলে, সেই মুহূর্তের অনুভূতিটা? তো প্রথম যখন জেনেছিলাম যে আমাদের তো লিস্টে একটু পরে দিয়েছিল, কয়েকদিন পরে দিয়েছিল, যখন নাম্বারটা জানলাম তখন এক মুহূর্তে চোখে পুরো জল এসে পড়েছিল। এবং তখন একটাই অনুভূতি হয়েছিল যে এতদিন, 1 বছর ধরে, তাছাড়া অনেক আগে থেকে যে অধ্যাবসায় করেছিলাম, ডিসিপ্লিন মেনে চলেছিলাম, অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম, সেগুলি ফলটা যেন আমি পেয়েছি। সেটা মানে তখন শুধু এই যে ভাবনাটা আমার মাইন্ডে এসেছিল আর কি। তাছাড়া শুধু মা বাবার যে বিশ্বাস ছিল এটা যে, এবং স্কুলের তারা যে বিশ্বাস ছিল, এবং এগুলি যে সবকিছু মিলিয়ে যে আজকে পেয়েছি, সেটা মনে হয়েছিল যে আমি সাফল্যটাকে পেয়েছি আজকে নিজের হাতে, মুঠোয় চোখের সামনে দেখছি। বিশ্বাস হচ্ছিল না তখন, মানে এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম তখন। ঠিক, আসল কথা, কিছু কিছু অনুভূতির কথা সবসময় আমরা মুখে ব্যক্ত করতে পারি না, এটা মুখে পুরোটা বোঝানো সম্ভব নয়। ঠিক, যেদিন ফল প্রকাশ হবে সেদিনের সকালের শুরুটা কেমন ছিল? সকালের শুরুটা অন্য দিনের মতনই হয়েছিল, কিন্তু যখন রেজাল্ট দিয়েছিল তার কিছুক্ষণ আগের মুহূর্তটা অন্যরকম ছিল। পাশে মা ছিল, দিদি ছিল, তারাও অনেক হাসি ঠাট্টা করছিল যে টেনশন করিস না, যা হবে ভালো হবে। তো এটাই ছিল। ঠাম্মা ছিল সাথে, দাদু ছিল পাশের ঘরে, তো ওরা ছিল। আর সকালটা নরমালি চলেছিল, কিন্তু যখন রেজাল্ট দিল তখন মুহূর্তটা চেঞ্জ হয়ে গেল আর কি, কিছুক্ষণের মধ্যে। এটাই চলছিল আর কি। ঠিক, তাহলে তোমার পাশে পরিবারের সকলেই ছিল। সচক্ষে প্রথম কে দেখলো রেজাল্টটা? প্রথমে আমি দেখেছিলাম। তুমি দেখেছিলে? তারপর মানে তোমার এক্সপ্রেশন বা কিভাবে তুমি তাদেরকে বললে? আমি তো দেখে পুরো অবাক, মানে প্রথমে তো কিছু বলতেই পারিনি, সেটা শুধু বলছিলাম মা আমি পেয়েছি, এত দেখো পেয়েছি, আমি দেখেছি, মানে দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছি পুরো আর কি। একদম ইমোশনাল হয়ে গেছিলাম তখন। তখন বিশ্বাস হচ্ছিল না, দিদি ছিল সামনে, দিদি তো মানে সবাই একদম অবাক হয়ে দাঁড়িয়েছিল আর কি, কারোর মুখে এটা প্রকাশ করা যাচ্ছিল না যে এটা পেয়েছি। তারপর তাড়াতাড়ি করে আমার স্যারকে ফোন করলাম, বাবাকে ফোন করলাম, এটাই ছিল ম্যাম। কে কে রয়েছেন তোমার পরিবারে? আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাছাড়া আমার ঘরে আমার দিদি, আমি, বাবা, মা রয়েছি। বাহ, আজকাল তো সত্যি কথা আমরা জয়েন্ট ফ্যামিলি মানে দেখতেই পাই না। তো সেই জয়েন্ট ফ্যামিলির মজাটা একটু যদি আমাদের সাথে বলো। জয়েন্ট ফ্যামিলির অনেক মজা, যে কোনো অনুষ্ঠানে সবাই একত্রিত হয়, পিসি আসে, কাকারা আসে, ভাই বোনেরা থাকে একসাথে, যে কোনো অনুষ্ঠানে সবাই একসাথে খাই, অনুষ্ঠানে হাসি ঠাট্টা সবকিছু করি, অনেক মজা। মানে জয়েন্ট ফ্যামিলির মধ্যে সবার মধ্যে যে একটা আনন্দ, সবাই একত্রিত হয়ে যায়, সবাই কাকারা আসে, পিসিরা আসে, সবকিছু মিলে একটা জমজমাট হয়ে যায় আর কি, সব মিলে। ঠিক, এই যে তোমার যে এই সাফল্য, তোমার এই সাফল্যের কৃতিত্ব তুমি কাকে দেবে? সাফল্যের কৃতিত্ব বিশেষ করে আমি আমার মা, বাবা, দিদি, তাছাড়া আমার স্কুলের যে স্যার ম্যাম তারা রয়েছে এবং প্রধান শিক্ষক রয়েছে, তাদের সকলকে দিতে চাই, এবং আমাকেও আমি দিতে চাই আর কি। ঠিক, অবশ্যই। সবাই তোমার পাশে ছিল, কিন্তু আসল কাজটা তুমি করেছো। কিন্তু তাদের আশীর্বাদ ছাড়া এটা হতো না। অবশ্যই আশীর্বাদ, সাপোর্ট এগুলো তো আমাদের জীবনে অবশ্যই দরকার থাকে, কিন্তু পাশাপাশি নিজের একাগ্রতা, নিষ্ঠা, অধ্যাবসায় এগুলো কিন্তু সবার উপরে, এগুলো থাকতেই হবে আমাদের। ঠিক, মাধ্যমিকের পড়াশুনো আর উচ্চ মাধ্যমিকের পড়াশুনো, দুটোর মধ্যে কিরকম তফাৎ রয়েছে? আমি যদি একটু পার্থক্য করে বলতে চাই, তাহলে প্রথমত মাধ্যমিকে আমার টার্গেটটা ফিক্স ছিল না যে আমি এত পার্সেন্টই পাবো বা 10 জনের মধ্যেই থাকবো। তখন একটা ঝাপসা ছিল, স্যার ম্যাম তারা বলতো যে তুই পারবি, তখন এত ক্লেরিফাই ছিল না যে হ্যাঁ আমি এটাই পারবো। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু, আমি যদি 12-এ বলি,
12-এ আমার 10 এর পর থেকে, রেজাল্টের পর থেকে যখন দেখলাম যে না হলো না, তখন থেকে একটা দৃঢ় বিশ্বাস ছিল না আমাকে করতেই হবে। তো এটা একটা মেজর ডিফারেন্স ছিল আর কি, যে আমি মাধ্যমিকে এটা টার্গেটই ছিল না, ঝাপসা ঝাপসা ছিল আর কি, কিন্তু 12-এ একদম ফিক্স ছিল যে আমাকে করতেই হবে, টপ 10 এর মধ্যে আসতেই হবে আর কি। হ্যাঁ, দ্বিতীয়ত মাধ্যমিকে অনেক ভুল করেছিলাম, অনেকগুলি যেগুলি ভুল করেছিলাম সেগুলি আমি 11-এ মাথার মধ্যে রেখেছিলাম, এবং 12-এ সেগুলি পরিশোধন করতে চেষ্টা করেছিলাম। যেমন ফোন বেশি দেখিনি, কিন্তু ফোনের মধ্যে অনেকটা সময় দিয়ে দেওয়া, তাছাড়া পড়াশোনার যে গাইডলাইন্স গুলি আছে, নিজের যে একটা সেলফ স্টাডি, এগুলি সবগুলি আমি 12-এ কাজে লেগিয়েছিলাম আর কি। মোট কথা তোমার মাধ্যমিক, আসল কথা কি দেখো, জীবনের এক একটা পর্বে আমরা কিন্তু এক এক রকম ভাবে শিক্ষা পাই। মাধ্যমিক পরীক্ষার দোষ ত্রুটিগুলো বা যা যা ভুল করেছো সেগুলো তুমি শুধরানোর চেষ্টা করেছো। আর এটাই আমি আসল কথা কি, তুমি তো আমি বলবো পর্দার ওপারে যারা ভবিষ্যতের পরীক্ষার্থী রয়েছে তুমি তাদের অনুপ্রেরণা। তো এটাই বলবো যে তোমরা দিদির কাছ থেকে দেখে এটাই শিখো, মানে অতীতের ভুলগুলোকে শুধরে নিয়ে যদি আমরা জীবনের পথে এগিয়ে যাই তাহলে আমাদের জীবনে সফলতা অবশ্যই আসবে। তুমি একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার পর হ্যাঁ ঠিক কিভাবে মানে স্টাডি প্ল্যানটা করেছো আর কি? প্রথমত আমি বললাম যে আমার 10-এ অনেকগুলো ভুল হয়েছিল, যার কারণে আমি 10-এ 91% এর মতো পেয়েছিলাম। তো আমার ওই সময় লেগেছিল যে আমি কতগুলি ভুল করেছি, এটা আমার ইমপ্রুভ করতে হবে। তো এটাকে যথারীতি একাদশ শ্রেণীতে করেছি। তো কিছু খামতি রয়ে গিয়েছিল, কারণ 10 থেকে 11-এ উঠলে স্বাভাবিকভাবে একটু আনন্দ ফুর্তি করা যায়, তাছাড়া এই সরস্বতী পূজার একটু মজা থাকে, এগুলি পালন করতে হয়, না হলে এটা মজা লাগে না, যে একটা বোরিং বোরিং লাইফ হয়ে যায়। তো এটা করেছি, কিন্তু 12-এ একটা আমার ফোকাস ছিল 11-এ যা খুশি তা করি, কিন্তু 12-এ আমার ভালো রেজাল্ট করতে হবে। তো 11-এ 10 থেকে 11-এ একটু ইমপ্রুভ করি, এবং 11 থেকে 12-এ একদম সিরিয়াস হয়ে গেছি, মানে 11-এ যা মজা করা সব করে ফেলেছি। সরস্বতী পুজো, দুর্গা পুজো, মানে বেশি না কিন্তু যতটুকু করার আমার যতটুকু ভালো লাগে সবকিছু করে ফেলেছি। 12-এ 11-এ যত ভুলগুলি ছিল সেগুলো আবার ইমপ্রুভ করেছি, যেমন পড়াশোনায় একটু ফোকাস করেছি। 11-এ যেমন সরস্বতী পুজো একটু বেশি মজা করেছি, কিন্তু 12-এ পুরোপুরি সেপারেট হয়ে গেছি। তাছাড়া দুর্গা পুজো, এটাই আর কি, সবকিছু ইমপ্রুভ করেছি। ইমপ্রুভ করতে করতে 12-এ একটা সেপারেট একটা জোন বানিয়ে ফেলেছিলাম। তোমার কোচিং, প্রাইভেট টিউটর নাকি সেলফ স্টাডি, কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে কোচিং এবং প্রাইভেট টিউটর যেটা রয়েছে, আমার ছোট ভাই বোনদের সবাইকেই বলতে চাই এটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা যেগুলি হার্ড টপিক যেগুলি রয়েছে সেগুলি আমরা কোচিং ছাড়া এগুলি বুঝতে পারবো না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের সেলফ স্টাডিটা। যতটুকু আমরা সেলফ স্টাডি করবো ততটুকুই আমাদের, যত রিভিশন করবো, নিজে যত সময় দেবো ততটুকু আমরা নাম্বারটা ইমপ্রুভ করতে পারবো। কারণ দেখা যায় যে আমাদের কি হয় যে স্যারের বাড়িতে গিয়ে পড়াশোনা করে নিলাম, কিন্তু বাড়িতে সেটা রিভাইজ করলাম না, নিজের ভুলটা শুধরে এলাম না। তো এটা খুব একটা প্রবলেম হয়ে যায়। আমি মনে করি যে সেলফ স্টাডিটা অনেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক, সত্যি মানে কি হবে, টিচার তোমাকে গাইড করতে পারবে, রাস্তাটা দেখাতে পারবে, ইমপ্লিমেন্ট নিজেকেই করতে হবে। সেলফ স্টাডিটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আর কি। কারণ আমি যে আজকে রেজাল্টটা করতে পেরেছি, আমার কাছে মনে হয় যদি 50% আমার স্কুল স্যার সবকিছু থাকে, তাছাড়া 50% আমারটা আমি দিয়েছি আর কি, নিজে থেকে অনেকটা বেস্ট ট্রাই করেছি, যার দরুন এটা হয়েছে। যা 10-এ আমি করছিলাম না, এটা খামতি হয়ে গেছিল আর কি। ঠিক, তখন তো আরেকটু ছোট ছিল, এখন আরেকটু বড় হয়েছে, একটু বুঝতে সুবিধা হয়েছে। ঠিক, এই যে ধরো মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ, এসব কি তুমি করেছিলে, বা এটা কতটা হেল্প করে ভালো রেজাল্টের ক্ষেত্রে? মক টেস্ট বলতে আমাদের টিবিএসসি বোর্ডে মক টেস্টটা আমি ব্যক্তিগতভাবে সবটাই বলছি, যেটা অনুভব করেছিলাম আমি আমার সময়। মক টেস্টটা গুরুত্বপূর্ণ এত একটা নয়, কিন্তু আমি গুরুত্বপূর্ণ নয় মানে করতে পারবে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলি রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি যদি আজকে যদি কেউ এখন পরীক্ষা দেয়, সামনের বছর পরীক্ষা দেয়, এর আগের 5 বছরে যদি কেউ করতে পারে 50 to 60% এসে পড়বে, মানে অনেকটাই কমন এসে পড়ে। তো আমি বলবো যে ওইগুলি প্র্যাকটিস করার জন্য, এবং যে কমন কোশ্চেন গুলি আছে এগুলি প্র্যাকটিস করার জন্য, কারণ টিবিএসসি বোর্ডে দেখা যায় যেগুলি রিপিট হচ্ছে সেগুলো আবার আসে, মানে এগুলি খুব আসে আর কি। মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলি প্র্যাকটিস করতে হবে। মক টেস্টটা মানে অন্যভাবে না দিলেও চলে, আগের গুলি করলেই সারে আর কি। তোমার তো মানে কথা থেকে আমি যেটা বুঝলাম যে তুমি প্রথম থেকেই তোমার টার্গেট ছিল যে তোমার টপ 10-এ আসতে হবে, তোমাকে প্লেস পেতে হবে। তো এই যে প্রিপারেশন নিচ্ছিলে, তুমি প্রিপারেশন নিতে নিতে কখনো কি এমন মনে হয়েছে, মানে আত্মবিশ্বাস একটু ভেঙে গেছে, মনে হচ্ছে আমি পারবো না, হয়তো আমার দ্বারা হবে না, এরকম ফেস কি এসছে? এলে তুমি কিভাবে নিজেকে আবার নতুন উদ্যমে তৈরি করেছো?
আসলে এটা অনেকবারই হয়েছে, শুধু কয়েকবার না, অনেকবার এটা হয়েছে ঠিক। প্রথম থেকেই। কারণ হুম, একটা জিনিস সবাইকে বলবো যে টার্গেটটা তোমার ফিক্স রাখতে হবে। টার্গেটটা যখন ফিক্স রাখবে তখন দেখা যাবে যে যতগুলোই আমার কাছে বাধা বিঘ্ন আসছে না কেন আমি এটাকে ফেস করে ফেলছি। হুম, ঠিক হুম, আছে না? কিন্তু যখন এটা তো মানসিকভাবে আসে স্টুডেন্টদের মনে, হুম, তখন এক নাম্বার আমি যেটা করেছি সেটা হলো মেডিটেশন। মানে হুম, খুব পরিমাণে মেডিটেশন করেছি। তাছাড়া যেগুলি আমি লাগতো যে এগুলি আমাকে ডিস্টার্ব করছে, হুম, হুম, যেমন ফোন, বন্ধু বান্ধবদের সাথে বেরোনো, হুম, হ্যাঁ, বা ঘরের বাইরে না, খেলাধুলো অনেক সময়, পরীক্ষার সময় কি হয়, খেলাধুলোটা মনে হয় ডিস্টার্ব করছে, হুম, অনেক হুম, সময় লাগে হুম, আর কি হুম, যে না আমার সময়টা মনে হচ্ছে এখানে চলে যাচ্ছে। হুম, তো হুম, যেগুলো আমাকে ডিস্টার্ব করছে এগুলি থেকে আমি সরে যেতাম, এক হুম, নাম্বার। হুম, হুম, আর দ্বিতীয়ত হতো যে আমি মেডিটেশন খুব করতাম, মানে যতটুক চেষ্টা করতাম মেডিটেশন করার করতাম। হুম, হুম, থার্ড হলো আরেকটা, এটা আমি ইউটিউব থেকেও জেনেছি যে হুম, হুম, অনেক সময় কি হয় হুম, যে প্রিপারেশন করার সময় তোমার স্টুডেন্টদের মনে, যেমন আমি ছিলাম যখন, অনেক থটস আসে যেগুলি বারবার আমাদের মাথায় হুম, আসছে, যেমন আমি কি পারবো, এটা কি হবে যদি এটা না আসে। হুম, তো তখন আমি একটা করেছিলাম যে একটা আলাদা পেজের মধ্যে যে থটগুলি বারবার আমার মাথায় ডিস্টার্ব করছে এগুলো একটা সাইডে লিখে রাখতাম, যে এটা পড়ার শেষে আমি ডিসকাস করবো এটা নিয়ে, হুম, এটা হুম, সেপারেট পেজে, যে এগুলো আমি পড়ার শেষে একদম আলাদাভাবে আমি সেপারেট, হুম, মানে এটা নিয়ে ভাববো, সারা হুম, দিন পরে ভাববো, কিন্তু পড়তে হবে আমার হুম, আগে। হুম, হুম, তো হুম, এটা খুব একটা ভালো এক্সারসাইজ করেছি, পরে পরে গিয়ে মনে হয় এগুলি আর মনে পড়ে না, মানে আচ্ছা। এটা আলাদাই হুম, থেকে যায়, হুম, এটা মনে পড়ে না হুম, আর কি, তখন ডিস্টার্বটা শেষ হয়ে যায়, এই জিনিসটা করেছি। তাছাড়া পরীক্ষার আগে পরীক্ষার আগে খুব বেশি টেনশন হয়েছিল, তখন যখন যেগুলি নাই পারতাম, হচ্ছে না, তখন আমি মার সাথে ডিসকাস করতাম, মার হুম, সাথে হুম। ফুললি সবগুলি বলে দিতাম, বাস মনটা হালকা হয়ে যেত। মানে মানসিক হ্যাঁ, হ্যাঁ, সাপোর্টের আস্থা হচ্ছে মা। হ্যাঁ, মা একদম ঠিক। শেষে যখন পারছি না তখন মা, হুম, মা ছাড়া আর কিছু নেই এখন, হুম, 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 এটাই আর কি। হুম, তাছাড়া এগুলি করতাম। ঠিক। ছোটবেলা থেকেই কি মানে ধরো পড়াশোনার প্রতি ভালোবাসা বা এই যে মনোযোগ দিয়ে পড়াশোনা করে এগুলো কি একেবারে ছোটবেলা থেকেই ছিল? আম, ছোটবেলা থেকেই ছিল, কিন্তু ছোটবেলায় এত বেশি ছিল না, কিন্তু হুম, আমার বেসিক্যালি 8-9 থেকে একটু আগ্রহটা বাড়ে আর কি, যখন দেখলাম আচ্ছা। যে পড়লে নাম্বারটা পাচ্ছি, এটা আলাদা মজা হচ্ছে, হুম, স্যার ম্যাম তারা বেশি গুরুত্ব ভালোবাসছে, দিচ্ছে, হ্যাঁ, ইম্পর্টেন্স হ্যাঁ, কারণ বাড়ছে। দেখা হ্যাঁ। যায় যে নাম্বার বেশি পেলে স্যার ম্যাম তারা আদর করে, হুম, তার হুম, হুম, নিজের একটা গুরুত্ব থাকে হুম, ক্লাসের মধ্যে, হুম, বাট হুম, দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাকে আমি প্রুফ করতে পারছি। হুম, হুম, তখন হুম, 8-9 থেকে, তারপর যখন দেখলাম বই পড়তে মজা লাগছে, দাগিয়ে দাগিয়ে পড়তে হুম, মজা লাগছে, হুম, তখন হুম, থেকে মানে ইন্টারেস্টটা বাড়া শুরু করে আর কি, হুম, বেসিক্যালি। ঠিক। তাহলে মানে 8-9 থেকে তোমার একাগ্রতা বা হ্যাঁ, বা পড়াশোনার নিজে প্রতি পড়ার যে যে একটা একাগ্রতা এটা হ্যাঁ, বাড়তে এটা শুরু করে। বৃদ্ধি পেয়েছে। আ দিনে মোটামুটি কত ঘন্টা সময় পড়তে? মানে এরকম কি কোনো বাঁধা ধরা ছিল যে আমি প্রতিদিন এত ঘন্টা সময় পড়বো? বা হুম। কিভাবে প্ল্যানটা করতে? দিনে আমার কোনো বাধা ধরা ছিল না প্রথম থেকেই। আমি ঘন্টা কখনো হিসাব করিনি, অনেকদিন যেত। আহ, সবাইকে বলে থাকি, অনেক মানে বলি আমার ছোট ভাই বোনদের আর কি, অনেকে যারা দেখছে তারও মনে পড়বে যে অনেক সময় কি হয়, পড়তে পড়তে এমন একদিন চলে যায় যে আমি কোনো নিমন্ত্রণে চলে গিয়েছি, হুম, হুম, গিয়ে এসে আর পড়তে মন করছে না, হুম, এবার পরের দিনও চলে গেল, ওর পরের দিনে চলে গেল, তখন আমরা খুব ডিপ্রেসড হয়ে যাই যে পড়ছি না কি হুম, হবে। হুম, তখন এটা বলে রাখি, এটা স্বাভাবিক জিনিস, এটা একটা চিন্তার কোনো কিছুই নেই, এটা হয়। তারপর তোমাকে যত তুমি আগে মানে যত তাড়াতাড়ি এটা থেকে বের হতে পারবে সেটা ম্যাটার করে, তুমি হুম, কতটুকু পিছিয়েছো এটা ম্যাটার করে না, যত হুম, তাড়াতাড়ি উঠতে পারবে আর হুম, কি, হুম, হুম, তো এটা ম্যাটার করে। তাছাড়া দিনে আমি একটা টার্গেট মানে ঠিক করতাম, এবং এই টার্গেট যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ আমি করে যেতাম, এবং মানে বেসিক্যালি যদি এভারেজ দেখি 4-5 ঘন্টা এটা হয়ে যেত। এটাই মানে টাইমটা মেইন ছিল না। তোমার ছিল যে হ্যাঁ, আমি টার্গেট, আজকের দিনে এইটুকুনি পড়বো। একদম একদম। হ্যাঁ? এবার এটা করতে আমার ৪ ঘন্টা লাগুক আর ২ ঘন্টা হ্যাঁ, লাগুক আমি টার্গেট হ্যাঁ, ফুলফিল আর করব। এক্সামের সময় তো বাড়তোই, এটা তো ঠিক, চলতোই, হ্যাঁ, এটা তো এটা ঠিক, প্রেশার ঠিক। অনুযায়ী। হুম, হুম, হুম। আ পরীক্ষার সময় অবশ্যই মানসিক চাপ তো ছিলই। মানে সেই মানসিক চাপটা কিভাবে সামলেছো? মানসিক চাপটা ওইটাই বলেছিলাম যে এক নাম্বার মেডিটেশন করেছি, হুম, একদম নিস্তব্ধভাবে মেডিটেশন করেছি। হুম। 2 নাম্বার যে থটস গুলি ছিল, ও আরেকটা কাজ করেছি, আমি একটা জার্নালিং টাইপ করেছিলাম, মানে আচ্ছা। এটা আমি অনেক আগে থেকে হুম, করতাম, হুম, হুম, হুম। অনেকগুলি সবগুলি হয়ে হয়ে এটা হুম, এসেছে আর কি। হুম, তো হুম, জার্নালিং করতাম বলতে আমার ডায়েরি আছে, হুম, ডায়েরিতে যেগুলো আমার ভালো লাগছে না সবকিছু তো বলা যায় হুম, না হুম, সবাইকে, হুম, যে হুম। অনেক কিছু অনেকে বুঝবেও না, না। ঠিক, তো ঠিক। এটা আমি লিখে নিতাম, বাস থটস শেষ হুম, হয়ে যেত। হুম, হুম, আরেকটা তো ছিল যে পেজের মধ্যে আলাদাভাবে যেগুলো বেশি ডিস্টার্ব করছে সেগুলো লিখে রাখতাম। হুম, হুম, আরেকটা লাস্ট মা, বাস তারপর আর কিছু নেই। হুম, এটাই আর কি, হুম, মানসিক চাপ হুম, এইভাবে শেষ করতাম। হুম, হুম, তাছাড়া হুম। বেশি যদি প্রবলেম হতো পড়া নিয়ে, তখন ম্যাম স্যারের সাথে ডিসকাস করতাম। ঠিক। বাহ! তো তোমার মানে সবথেকে প্রিয় সাবজেক্ট কোনটা? আমার সাইকোলজি সবচেয়ে প্রিয় সাবজেক্ট। কেন? সাইকোলজি কেন ভালো লাগে? এটা মানে মজা লাগে যে মানুষের মন নিয়ে, তাছাড়া আমরা কিভাবে অ্যাকশন করছি, রিঅ্যাকশন করছি, কথা বলছি, কারোর পার্সোনালিটি কেমন, এটা মানে জানছি, এটা হুম, খুব হুম, একটা ইন্টারেস্ট লাগে, কেন এই জিনিসটা করছে, বা হুম, কেমন হুম, প্রতিক্রিয়া দেবে, চোখের ভঙ্গিমা, হাসির ভঙ্গিমা, এটা হুম। খুব ইন্টারেস্ট লাগে আর কি, তো তাই। একটা মানুষকে স্টাডি করা হ্যাঁ, হ্যাঁ, যায়। খুব এটা ভালো একটা বেশ লাগে। হুম, তাছাড়া হুম, আমি আর্টও করি, ওই জিনিসটা অনেকটা রিলেট করতে পারি আর কি, হুম, যে হুম, এই জিনিসটা হয়েছে
তাহলে এই যে চোখটা এরকম হবে। তো এই জিনিস অনেক আগ্রহ সৃষ্টি করে যে কিভাবে হলো, এটাই আর কি। আর কঠিন ছিল কি এই বিষয়টা? খুব কঠিন লাগে? 12-এ থাকতে, হুম 12-এ থাকতে বেসিক্যালি কঠিন বেশি একটা লাগেনি কোনোটাই, কিন্তু হুম যেটা হুম প্রবলেম হয়েছিল হিস্ট্রিতে একটু প্রবলেম হয়েছিল, হুম কারণ হুম বেশি সাবজেক্ট ছিল, হুম পলিটিক্যাল সায়েন্স অনেকগুলি চ্যাপ্টার ছিল। হুম তো এগুলি সবার মনে একটা কষ্ট, মানে কষ্ট মানে কি, আর একটা চাপ আর প্রেশার কি, যে একটা। এত পুরো চ্যাপ্টার কিভাবে হুম শেষ করব। হুম হুম তাছাড়া একটু ইংলিশটা এগুলি একটু মানে আগে আগে শেষ করে ফেলেছি আর কি। আচ্ছা, তো এটা একটু ইংলিশটা একটু প্রবলেম হয়েছিল, কিন্তু পরে স্যার ম্যামের সাহায্যে সবটা ঠিক হয়ে গেছে। ওভারকাম হুম করতে হুম হুম পেরেছো। তুমি এখন কথায় কথায় বলছিলে হুম যে যেহেতু আমি আঁকি, হুম হুম এই যে সাইকোলজির ব্যাপারটা হুম। বলতে বলতে বলছিলে, তো এটা বলো যে আমাদেরকে পড়াশোনার পাশাপাশি তুমি আর কি কি করো? পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই করি, যেমন আঁকি, আমি স্কেচ করি, হুম তাছাড়া রং তুলি দিয়ে কাজ করি। হুম তাছাড়া মাঝে মধ্যে 11 থেকে আমি কবিতা লিখি আর কি, যেগুলি আচ্ছা, থটস আসে এগুলি কবিতা লিখি, হুম আবৃত্তি করি। হুম তাছাড়া আমার একটা ইউকেলেলে আছে, এটা প্রায় সময় বাজাই আর কি, এটা আচ্ছা, 10 এর পরে বাহ, কিনেছিলাম, এটা বাজাই প্রায় আচ্ছা, সময়, মানে ইচ্ছে করলে বাজাই, হুম এত হুম প্রফেশনালি নাই হুম আর কি, হুম হুম এগুলি। আচ্ছা, মানে অনেক কিছু তাহলে মানে অনেকের একটা ধারণা থাকে হুম যে পড়ার সময় পড়ার পাশাপাশি এই সমস্ত জিনিস চালিয়ে যাওয়াটা পড়াশোনাকে হ্যাম্পার করে। হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি তো বোর্ডে সেকেন্ড পজিশন পেলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে অবশ্যই ইচ্ছে থাকলে পাশাপাশি এগুলো হ্যাঁ করা হ্যাঁ যায়। অবশ্যই। আমি একটা কথা বলে রাখতে চাই, অনেকে মনে করে এখনের আমি যে পরিস্থিতি, অনেকে মনে করে যে আমি তো অনেক বন্ধু বান্ধবদের সাথে চলি, যে হুম মনে করে যে পড়াশোনা করলেই মনে হয় বোরিং হয়ে যাবে, হুম যে ও হুম মনে হয় পড়াশোনা করেছে, ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে, এমন অতিরিক্ত বোরিং, হুম মানে হুম কিছুই পারে না, শুধু পড়াশোনা পড়াশোনা, সারাদিন হুম পড়াশোনা। না, এটা না। মানে অন্যদের ব্যাপারে আমি বলতে পারি না, কিন্তু আমি অনেকটা ইন্টারেস্টিং, অনেক হুম কিছু করি, পড়াশোনাটা আলাদা। হুম আমি 11-12-এ সব কাজে মানে বন্ধু বান্ধবদের সাথে গান গেয়েছি, হুম ওদের হুম সাথে মজা ঠাট্টা করেছি। হুম তাছাড়া হুম পড়াশোনা পড়াশোনার জায়গায় একবার এমন ঠিক। না যে পড়াশোনায় সবকিছু দিয়ে হুম দিয়েছি। হুম 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 তাছাড়া যদি তোমার মনে ইচ্ছা থাকে যে আমি সবকিছু একসাথে নিয়ে করব, এটা করা যায়। ঠিক মানুষে মানুষে ভ্যারি করে আর কি। ঠিক। যেমন আমার যখন 12-এ থাকতে প্রবলেম হতো যে আমার মানসিক চাপ, ভালো লাগছে না, তখন আমি কবিতা লিখতাম, একটা কবিতা লিখেছিও। হুম যখন হুম ডিস্টার্বড, মানে একদম ডিপ্রেশন, হুম পারছি না আর, হুম তখন কবিতা লিখতাম। গানটা আর আঁকাটা একটু কমিয়েছি, কিন্তু শেষ করিনি। হুম এটা হুম কমফোর্ট জোন, যখন তোমার লাগছে না আর ভালো। ভালো, তখন এটার মধ্যে হুম চলে হুম যাবে। হুম এটা মানুষে মানুষে ভ্যারি করে আর কি। হুম, হুম। তোমার এই যে ধরো মানে আঁকা বা হুম তুমি কবিতাও লিখো, হ্যাঁ তো আঁকা বা লিখায় তুমি মানে কোন বিষয়গুলোকে তুলে ধরতে চাও বা প্রাধান্য দাও? আচ্ছা, এটা কবিতা আঁকার ক্ষেত্রে তো যেগুলি ভালো লাগে এগুলি আঁকি, কিন্তু হুম কবিতার ক্ষেত্রে আমার মনের মনে করে এখন একটা কবিতা লিখছি, তখন মনের যে পরিস্থিতিটা চলছে হুম 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 সেটার সাথে আমি প্রকৃতিটা রিলেট করি। হুম হুম তো এটার সাথে আমি রিলেট করে করে কবিতা লিখি আর কি, মানে আচ্ছা, নিজের উপর ভিত্তি করে আর কি, নিজে হুম, যেটা ফিল করছি এটাই লিখি আর কি। ঠিক। এবার এরকম কোনো একটা কবিতা তোমার লেখা আমরা কি শুনতে আচ্ছা, পারি এটাই দুটো? নিচ্ছি, আমি পড়ে শোনাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আসলে এটা আমি আমার ডেটও লিখে রেখেছিলাম, এটার পিছনে একটা গল্প আছে। আচ্ছা, সেই এটা গল্পটাও আমরা শুনবো তাহলে। এটা 26/10 হুম 2025-এ লিখেছিলাম। হুম তখন হুম এক রাত্রে আর কি খুব ডিপ্রেশন, মানে হুম মনে হচ্ছে যে আর পারবো না, হুম হুম কোনো কিছু হবে না। হুম তখন মার সাথে হাঁটতে গিয়েছিলাম, হুম হুম এসে জানলার পাশে বসে, দরজার পাশে বসে, মানে আমার বাইরে ঘরের বাইরে একটা মাঠ আছে বড়, হুম তো মন খারাপ হলো, এখানে বসে থাকি, তখনই কবিতাটা লিখেছিলাম। হুম হুম হুম। এখন এবং ভেবেছিলাম আর কি, যখন যদি আমি কোনোদিন টপ 10-এর মধ্যে হতে পারি, তখনই এই কবিতাটা শোনাবো, না হলে শোনাবো না। আচ্ছা, যাক, মানে তাহলে ঈশ্বর তোমার সেই প্রার্থনাটা শুনেছেন এবং শুনেছে, তোমাকে সেই হ্যাঁ সুযোগ করে হ্যাঁ। দিয়েছেন। তখন মানে এটা ডায়েরির পাতা থেকে দেবে ছিঁড়ে এসেছে, এনেছি। ঠিক ঠিক তখন ঠিক। মানে ভেবেছিলাম যদি আমি হই তখনই এটা শোনাবো, না হলে এটাই থাকবে। হুম হুম তখন থাকবে মনের মধ্যে যে যে পারলাম না, হুম হুম আবার কিছু একটা করতে হুম হবে, হুম তখন এটা লিখেছিলাম আর কি। এটা হুম 26/2025-এ লিখেছিলাম। হুম হুম স্তব্ধতা, এক নিস্তব্ধ রাতের কথা, আজ যেন নিস্তব্ধ পাতাও ভাবছে নিজের কথা, মনে হচ্ছে যেন তার স্তব্ধতার মাঝখানেই লুকিয়ে আছে হাজারো ব্যথা। রাস্তাও যেন চাইছে না আজ কোনো সরগম, চাইছে শুধুই হাজারো পায়ের পাতার নিস্তব্ধ আগমন। আতাস বাতাস বলছে জোরে, থামরে তুই ভাই এ জীবনের মোড়ে, একটু ভাবা যে নিজের কথা, জানিস তো ধীরক্ষণ জমিয়ে রাখতে নেই মনের ব্যথা। আশা রাখ এক নতুন ভোরে, আবারও এক নতুন সুরে গাইবি নিজের জয়ের গান, তখন থাকবে না আর কোনো ভয়, থাকবি শুধুই তুই আর তোর জয়। বাহ, কি হলো মানে তোমার মনের অশান্ত ব্যাপারটা যেরকম কবিতাটার মধ্যে প্রকাশ পেলো, সাথে সাথে কিন্তু সেই তুমি সেটাকে থেকে ওভারকাম করে জয়ের কথাও হ্যাঁ বললে, হ্যাঁ এটাই, জয়ের গানও মানে গাইলে। বিশ্বাস দিয়েছিলাম যে তুই ঠিক পারবি। ঠিক। হ্যাঁ আর তাই হয়তো এটা, তুমি আজ হ্যাঁ
সফল, হ্যাঁ, তাই না? আমি আরেকটা কথা এটা অ্যাড করতে চাই। এখন তো সবাই সোশ্যাল মিডিয়া দেখে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হুম ইউটিউব। একটা জিনিস আমরা দেখি, একটা ওয়ার্ড শুনি, হুম হুম ম্যানিফেস্টেশন। হুম হুম। তো আমার এই জার্নিতে আমি অনেক ম্যানিফেস্টেশন এটা করেছি। যখন ঘুমোতাম তখন হাতে মানে চোখের উপরে হাত দিয়ে এটা ভাবতাম। আসলে আমি এই যে সেট আপটা, এটাও আমি আগে থেকে মনে ভেবে রেখেছিলাম, সত্যি কথা আচ্ছা বলতে। আচ্ছা। যখন পরীক্ষাও হয়নি হুম আর কি, হুম 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 তখন ভেবেছিলাম যে এই সিনারিও হবে, আমার রেজাল্টের যে সিনারিওটা কেমন হবে, হুম। যে আমার সামনে যে স্ক্রিন থাকবে কি হবে, সেম টু সেম হয়েছে। তখন বলতে চাই কি, যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং যেটা চাইছো এটা যদি ম্যানিফেস্ট করো, মানে মনে হুম মনে তুমি একটা তৈরি করে রেখেছো যে এটা হুম হবেই, হুম তখন হুম। এটা হবে। এটাও মানে এখন বাস্তবতায় দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা হয়েছে আর কি। তো ঠিক, বলছি। মানে পর্দার ওপারে যারা রয়েছো তোমরা, দিদি কিন্তু তোমাদের অনেক ভালো ভালো টিপস দিচ্ছে, ঠিক আছে? ম্যানিফেস্টেশনের কথাও বললো কিন্তু দিদি। হ্যাঁ, এটাই মানে তো এখন তো যারা জেনজি জেনারেশন আছে তারা জানে ঠিক যে ম্যানিফেস্ট শব্দটা ঠিক। অনেকেই শুনেছে, মানে হুম হুম আমাদের বয়সে সবাই শুনেছে। হুম। তো এটাও ফুলফিল হয়, এটা বলছিলাম আর কি, যেটা করলে ঠিক এটা হয়, এটা মিথ্যা না। ঠিক, অনেক সিক্রেট টিপস তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু। আর আরেকটা কথা যেটা বলবো যে উম, ধরো সোশ্যাল মিডিয়া, যেহেতু তুমি হুম। ইনস্টাগ্রাম এর কথা বললে, হ্যাঁ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, টিভি, হুম। মোবাইল, হুম। মানে এইসবের প্রভাব তোমার জীবনে কতটা, বা তুমি কিভাবে হ্যান্ডেল করো ওই জিনিসগুলোকে? আচ্ছা, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এগুলি আমি বলবো যে থাকা, এখনের যে সময়টা, এগুলি ছাড়া থাকা যায় না, সত্যি কথা। ঠিক। তুমি যত ইনফরমেশন আছে টিভি ছাড়া তুমি পাবে না এগুলি। কারণ নিউজ পেপারে বেশিরভাগ আমাদের মতো বয়সে বেশি পড়ে না, একদম হুম রিয়ার কি 10 জনে 2 জন পড়ে। হুম হুম। তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলি থাকলে অনেকে অনেক কেরিয়ারও সেট করছে। ঠিক। তো এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলবো যে যখন তোমার গুরুত্বপূর্ণ ফেজগুলি থাকে জীবনে, যেমন আমার যখন 12 চলছিল এবং 10, আমি একটা টিপস ফলো করেছিলাম, তখন আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি ছিল সবগুলি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। হুম মানে এগুলিতে আমি যেতাম না। হুম তখন একটা হুম। আরেকটা ছিল যে যখন আমার পরীক্ষা শেষ হবে তখনই আমি ইচ্ছা মতো এগুলি উম, মানে ব্যবহার পুষিয়ে করবো। নেব, হ্যাঁ, একদম। এখানে যেটা বন্ধ করেছি এটা একদম ওইটা পুষিয়ে তখন নেবো, হ্যাঁ। পুষিয়ে তারপরে নেব, সারা ঠিক। দিন রাত দেখবো, তবে হুম এখন এটা ধরবো না আরকি। হুম হুম তাছাড়া ইউটিউবের যদি কথা বলি, আমি ইউটিউব থেকে আমার 12-এ অনেক প্রিপারেশন অনেক সাহায্য করেছে। যেমন আমার হিস্ট্রির যে চ্যাপ্টার গুলি আছে, ঠিক। পলিটিক্যাল, সাইকোলজি, ইংলিশ, সবগুলো আমি ইউটিউবের চ্যানেল থেকে এগুলি মানে হুম কাভার হুম করেছিলাম আর কি। তাছাড়া স্কুলের তো ছিলই, হুম কিন্তু হুম সেলফ স্টাডি স্কুলে যেমন মনে করো 8 মাসে একটা চ্যাপ্টার শেষ, 8 মাসে সিলেবাস শেষ করলো, আমি এটা 5 মাসে শেষ করে নিতাম। তখন এটা কিভাবে করতাম, এটা হুম ইউটিউব থেকে আমি করে নিতাম। হুম। ঠিক। আসল কথা কি, মানে বারবার যেটা তোমার কথা থেকে যেটা মানে বোঝা যাচ্ছে যে জীবনে ব্যালেন্স করে হ্যাঁ, চলাটা, হ্যাঁ, আনন্দও অবশ্যই। করব, টিভিও দেখবো, সবকিছু পড়াশোনাও করব, সবকিছুই করব, কিন্তু আমাকে সময়, হ্যাঁ। ব্যালেন্স করে কোন সময় কোন কাজটাকে প্রেফারেন্স দেব হ্যাঁ, সঠিক সেটা সময়ে সঠিকটা ঠিক ইউজ করতে হবে। করতে হবে। হ্যাঁ। ঠিক। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে, বা ফার্দার কি স্টাডি আমার রয়েছে? এক ভবিষ্যতে এখন তো সাইকোলজি অনার্স নিয়ে আমি ভর্তি হয়েছি। হুম। তাছাড়া ভবিষ্যতে সাইকোলজি নিয়ে পড়ার ইচ্ছা, আর ফরেনসিক সাইকোলজিটা নিয়ে এগোনোর ইচ্ছা আর কি। আচ্ছা, মানে এটা এখানেই পড়াশোনা করছো না, না? আমি আসামের গুয়াহাটিতে যে কটন ইউনিভার্সিটি আছে ওইটাতে চান্স বাহ। পেয়েছি। তো হুম। ওইটাতে এখন সাইকোলজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। আচ্ছা। তোমার জীবনে তোমার মা বাবা কতটা ইম্পর্ট্যান্ট, বা তোমার মা বাবার সম্পর্কে তুমি যদি একটু আমাদেরকে বলো। আমার মা হাউস ওয়াইফ এবং হুম বাবা বিজনেস করে, পান সুপারির দোকান আছে। হুম হুম তো আমার জীবনে মা বাবার গুরুত্বটা অনেকটাই পূর্ণ, মানে আমার জীবনটাকে ঘিরে তারা দুজন, আমার দিদিও আছে সাথে, মা বাবা দিদি যারা এক স্থানেই। হুম তাছাড়া মা খুব মনের কাছে, মানে মার সাথে সবকিছুই বলি। হুম হুম মা বাবা খুবই, মানে এতটুকু যে জার্নি হয়েছে, যেমন 10, 11, 12, মানে যতটুকু পড়াশোনা করছে আমি, আমার হুম দিদিও পড়াশোনা হুম করছে। তো ফাইন্যান্সিয়াল, মিডল ক্লাস ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম থাকে, হুম কিন্তু কোনোদিনও বাবা বাইরে থেকে বুঝতে দেয়নি যে এই প্রবলেমটা আমাদের হচ্ছে, টাকা পয়সার কোনো কিছু হচ্ছে বা কোনো অভাব অনটন হচ্ছে। কোনোদিনও বাবা বুঝতে দেয়নি যে তোরা যা খুশি, দরকার হলে তুই 15-16টা টিচার রাখ, আমার হুম সমস্যা নেই, দরকার হুম হলে আমি যেভাবেই হোক আমি পড়াবো, মানে বাবা হুম সবসময় তুই পড়, হুম তোরা হুম পড়, আমার কোনো সমস্যা নেই। এটা হলো বাবা বাইরে থেকে, আমাদের বাবার হুম। তো একটু ভেতর থেকে দেখায় না, ঠিক কম দেখায়। ঠিক। তাছাড়া মা ফাইন্যান্সিয়ালি সব, আরে ইমোশনালি সবকিছু আমাকে দিয়েছে, মানে যখন আমার যেটা প্রয়োজন সবকিছু খুলে বলতে পেরেছি, সবসময় ইমোশনালি অ্যাভেলেবেল থাকতো আর কি। হুম হুম হুম। তাছাড়া এত যে প্রিপারেশন করেছে, কোনোদিন কোনো কাজ করতে দেয়নি। কাজ করতে ঠিক। মিনস টুকটাক তো সবাই করে, হুম হুম কিন্তু যে বড় বড় কাজগুলো কোনোদিন, তুই পড়তে থাক, মানে এই জন্যই বলছে, দিদিও সাপোর্ট করতো, পড়াশোনার কাজে হুম সাপোর্ট করতো। হুম। তো বাবা মা আর দিদি খুব সাপোর্ট করেছে, ওরা না থাকলে জীবন অন্ধকার আর কি। ঠিক ঠিক, অবশ্যই। মা বাবার তো মানে সত্যি কথা কি, প্রতি মা বাবাই চায় যে আমার হ্যাঁ, সন্তানের ভবিষ্যৎটা জল জল করুক, এর একদম। জন্য তারা খুব সাপোর্ট সাপোর্টিভ করছে, করেই হ্যাঁ। যায়। তুমি বর্তমান সময়ে তোমার যারা ছোট ভাই বোনেরা রয়েছে, আচ্ছা। তাদের কাছে, অনেকের কাছেই হয়তো তুমি আদর্শ, ঠিক আছে? তো তুমি তাদেরকে কি পরামর্শ দেবে? আচ্ছা, তো পরামর্শ বলতে আমি যতটুকু বুঝি,
প্রথমত আমি বলবো যে স্বপ্ন বড় দেখা দরকার, নিজের আয়ত্তের বাইরে দেখা দরকার। কারণ যখন আমরা নিজের আয়ত্তের মাঝে রাখি, যে আমি ধরলাম যে এখান থেকে ওইটুকু অব্দি দৌড়াবো, তখন যদি আয়ত্তের বাইরে রাখি, কিন্তু আমার নিজেকে নিজ আয়ত্তের মধ্যে রাখলে পুশ করবো না নিজেকে, দৌড়িয়ে কি চলে গেলাম, কোনো সমস্যা হলো না। যখন ভাবলাম ওইখান থেকে ওইখানে যাবো যেটা আমার আয়ত্তের বাইরে, তখন নিজেকে নিজে আমরা পুশ করি, তখন অনেক কিছু আমরা ট্রাই করি, তখন কিন্তু ওই জায়গায় মধ্যে যাই। তো সবাইকে বলবো যে নিজের আয়ত্তের বাইরে স্বপ্ন দেখা দরকার, এবং নিজের মধ্যে বিশ্বাস থাকা দরকার যে আমি পারবো। ম্যানিফেস্ট করো যতটুকু পারা যায়, যে পারবো না পারবো এটা পরের কথা, ম্যানিফেস্ট করে রাখি, মনে মনে ভেবে রাখবে, চিত্র একদম। তাছাড়া আরেকটা হলো যে কনসিস্টেন্সি মেনটেন করে রাখতে হবে, যে একদিন বন্ধ হলো আমি পরের দিন হাল ছেড়ে দেবো এটা না। যেমন টেনে আমি একটু করেছিলাম, যার জন্য একটু নড়চড় হয়ে গেছে। কনসিস্টেন্সি যে কোনো ফিল্ডে অনেক পডকাস্টও আমি শুনি যে কনসিস্টেন্সি মেনটেন করে চললে এটা তোমাকে রেজাল্ট দিবে, দেবে, মানে এটা একদম। তো এটা আমি বলবো যে ড্রিম বিগ, তাছাড়া কনসিস্টেন্সি মেনটেন করো, তাছাড়া আয়ত্তের বাইরে স্বপ্ন দেখো, অনেক বড় বড় স্বপ্ন দেখো, অনেক কিছু জয় করার আছে জীবনে। তো এটাই বলবো আর কি। আর কিছু আমি নিজের থেকে তাদের সিলেবাস সম্পর্কে একটু টিপস দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো প্রথমত আমি বলবো যে ইউটিউবকে কাজে লাগাতে হবে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াকে ঘিরে আমরা জেনারেশনটা, তো এটাকে বাজে দিকে না নিয়ে ভালো দিকটা আমাদের কনজিউম করতে হবে। প্রথমত বলবো যে আমাদের যে চ্যাপ্টার গুলি রয়েছে, যদি তুমি সেলফ স্টাডি করতে চাও, তাহলে এই চ্যাপ্টার গুলি ইউটিউব থেকে তুমি নিয়ে নেবে। ইউটিউব থেকে অনেক ভালো ভালো টিচাররা পড়ায়, কিন্তু অনেক ভালো ভালো একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়, তোমার প্রবলেম হবে না, এগুলি শেষ করো। তাছাড়া তোমাদের টিউশনের উপর নির্ভর থাকলে চলবে না, তারা অনেক সাপোর্টিভ থাকে, কিন্তু নির্ভরশীল থাকলে চলবে না। তারা যদি 8 মাসে যদি সিলেবাস শেষ করে, তোমাকে 5 মাসের মধ্যে শেষ করতে হবে। কারণ আমার স্কুলের স্যার ম্যাম তারা বলতো যে তোমাকে হাফ ইয়ারলির মধ্যে এটাকে শেষ করতে হবে, নাহলে তুমি পরে শেষ করতে পারবে না। কারণ হাফ ইয়ারলির মধ্যে যেটুকু আমরা সময় পাই, তারপরে হাফিলটা দিয়ে সালে 2-3 মাস পরে ফাইনালটা এসে, ফাইনালটা বলতে আমাদের প্রি বোর্ডটা এসে বলে আর কি, ঠিক আছে না? তো এই জিনিসটা ফোকাস করতে হবে। তাছাড়া নিজের সেলফ স্টাডি করতে হবে, নিজের সময় মেনটেন করতে হবে। আর যদি প্রয়োজন পড়ে একটু আমাদের যে মজাগুলি আছে বন্ধুদের সাথে মেশা, একটু সময়ের জন্য এটা বন্ধ করতে হবে। তারপরে একদম অফুরন্ত সময় থাকে এগুলি করার জন্য, যেমন আমরা এখন বোরিং আর মানে করতে করতে আর ভালো লাগে না, তখন এটা আফসোস হয় আর কি পরে যদি না রেজাল্ট পাই। তো এটা বলবো, আর ভালো করে সবাই পড়াশোনা করো, বিং ড্রিম বিগ, এবং সবাই পারবে, আমার এটা বিশ্বাস। বাহ, দিদি কিন্তু তোমাদেরকে খুব ভালো ভালো পরামর্শ দিল। তোমরাও যদি দিদির মতো জায়গায় নিজেকে দেখতে চাও, আজ থেকে দিদির পরামর্শ মতো কাজ শুরু করে নাও, ঠিক আছে? আমরা কিন্তু একেবারেই সময়ের শেষ প্রান্তে। তো তোমার কাছে একেবারে শেষ প্রশ্নে যাব, তোমার কাছে সাফল্যের সংজ্ঞা কি? আমার কাছে সাফল্য মানে হলো যে আমার বাবা মাকে পাশে রেখে, বড়দের আশীর্বাদ রেখে, সবকিছু ঠিক রেখে নিজে যে লক্ষ্য সেট করেছি সেটাকে অর্জন করা। নিজে যত বড়ই স্বপ্ন হোক না কেন, যতক্ষণ অব্দি ওইটাতে পৌঁছাতে পারবো, ততক্ষণ অব্দি আমার সাফল্য আমার কাছে আসবে না। ছোট ছোট সাফল্য আসবে, কিন্তু বড়টাই আমার যেতে হবে। তাছাড়া এটা অনেক সময় দেখা যায় সাকসেস হওয়ার সাথে সাথে মানুষ অনেক রকম চেঞ্জ হয়ে যায়, এটাকে করলে হবে না। সাথে সাথে আমার মা বাবা যারা গুরুজন রয়েছে, যারা আমাকে সাপোর্ট করেছে, তাদেরকে রাখতে হবে। এটার সাথে সাথে আমার সাফল্য করতে হবে আর কি। আরেকটা কথা বলবো, এটার শেষ প্রান্তে এসেছি যেহেতু, এই ভিটিভিডি চ্যানেলের মাধ্যমে আমি আমার স্কুলের যে স্যার ম্যাম আছে এবং প্রধান শিক্ষক আছে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। তারা যদি না থাকতো আমার এটা দেখা হতো না, সত্যি বলতে ম্যাম। মানে ওরা যে বিশ্বাস জুগিয়েছে আমাকে যে তুই পারবি, কারণ 10-এ জুগিয়েছে, পারিনি, মানে নিজের মধ্যে একটা কষ্ট ছিল না ম্যাম, তারা স্যার তারা এটা বিশ্বাস দিয়েছে, এটা পারেনি, তাদের আশাটা পূরণ করতে পারেনি। পরবর্তী সময়ে তারা সব সময়, মানে আমাদের স্কুল, সব স্কুলেরই স্যার ম্যাম তো সাপোর্টিভ থাকে, কিন্তু আমাদের স্কুলে যখন যেটা চেয়েছি, হোয়াটসঅ্যাপ হোক, ম্যাম দরকার টিফিন খাক, তখন টিফিন ছাড়া আমাকে পড়া বুঝিয়ে দিত, নোটস দিত, যখন যেটা বলতাম। মানে অনেক কৃতজ্ঞ তাদের কাছে যে আমাকে এতটুকু সাপোর্ট করেছে, সব স্টুডেন্টদের তারা সাপোর্ট করে আর কি। তো এটাই আর কি। আর বিশেষত আমি আমার সাইকোলজি যে স্যার, প্রবীর স্যার, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ওনার একদম আমার যে 12-এর মেইন রন্ড বললেই চলে আর কি, অনেক সাপোর্ট করেছে। তো তাদেরকে আমি কুর্নিশ জানাতে চাই আর কি, অনেক 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 ধন্যবাদ। আমরা অনেক কথাই বললাম, কিন্তু একটা কথা আমরা মিস করে গেছি, তোমার স্কুলের নামটা বলা হয়নি। PM শ্রী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ঠিক আছে, প্রথমে মানে তোমাকে আন্তরিক অভিনন্দন আবারও, এবং ধন্যবাদ জানাই, কারণ তোমার সাথে এই আলাপচারিতা আমাদেরকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি পর্দার ওপারে যারা তোমার ছোট ভাই বোনেরা রয়েছে, তোমার এই টিপস গুলো আশা করি তাদের ভবিষ্যৎ প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটাই তাদেরকে হেল্প করবে। এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটাই বলবো, যে যেটা তুমি বললে যে হ্যাঁ, স্বপ্ন আমাদের বড় দেখতে হবে, আমরা বড় স্বপ্ন দেখব, সাথে আমাদের অধ্যাবসায়, পরিশ্রম, নিষ্ঠা, এসবকে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা জীবনে সফল হবই, আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না।
আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। তোমাকে সুস্বাস্থ্য, ভবিষ্যতে তুমি সফলতার আরো চরম শিখরে পৌঁছাও। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। এই শুভেচ্ছা জানাচ্ছি। আর পর্দার ওপারে তোমরা যারা রয়েছো, আবারও তোমাদেরকে বলছি যে দিদির টিপস ফলো করে অবশ্যই চলবে। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো অনুপ্রেরণা বা বিশিষ্ট ব্যক্তির সাথে আলাপচারিতায় আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নানা রঙের অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।